আমরা ৯ তারিখে দেখি যে ঢাবির ছাত্রলীগেরা আমাদের ঢাবির ভাইদের উপর চরমভাবে হামলা করে। এই প্রেক্ষিতে আমরা ১০ তারিখে প্রাইভেট ইউনিভার্সিটির বেসরকারি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যানার আমরা তৈরি করি। আমরা ১৭ জন মিলে সেই ব্যানারটা তৈরি করি এবং সের মাধ্যমে আমরা প্রতিবাদ জানাই এই ঢাবির উপর হামলার, যে এটার উপর প্রতিবাদ জানাই। সিম্পল একটা দাবি, সেই দাবির জন্য আবারও যখন আমাদের উপর হামলা চালানো হয় আমরা ঘরে বসে থাকতে পারি না এবং আমরা প্রাইভেটের যারা ছিলাম, ভাই বাদার আরও ভার্সিটির ছিল, সবাই মিলে আমরা নেমে পড়ি রাস্তায়। ব্যক্তিগতভাবে আমি আন্দোলনের শুরু থেকে জড়িত ছিলাম না। আমি 10 থেকে 14 তারিখ পর্যন্ত ছিলাম না। আমার আন্দোলনের ফার্স্ট আসা হয় গিয়ে 15 তারিখে। 15 তারিখে আসার কারণ, আগের দিন একটা ফুটেজ খুব ভাইরাল হয়। শেখ হাসিনা গিয়ে বলছিল মুক্তিযুদ্ধের সন্তানরা কোটা পাবে না, তো কি রাজাকারের সন্তানরা কোটা পাবে নাকি? মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? তো এই জিনিসটাকে অনেকভাবেই গিয়ে কাট অ্যান্ড ক্লিপ করা হয়েছিল। বাট দ্য থিং ইজ যে এই ধরনের কথাটা খুবই অফেন্সিভ শোনাচ্ছিল কামিং ফ্রম প্রাইম মিনিস্টার অফ এ কান্ট্রি। যখন আমাদের বলে যে আমরা রাজাকারের সন্তান, এরকম একটা যখন ভিডিও হাসিনার ভাইরাল হয়, এর পরের দিন থেকে মোটামুটি একটা ভালো অ্যামাউন্টের স্টুডেন্ট আমাদের সাথে যোগ দেয়। আমি কিছু অ্যামাউন্ট নিয়ে বের হয়ে যাই যে ফুড অ্যান্ড ওয়াটার এগুলো কেনার জন্য। তারপরে ওইভাবে যাওয়ার পরে দেখলাম যে ম্যাসিভ পিপল, অনেক ম্যাস গ্যাদারিং। তারপরে ওইখানে যুক্ত হওয়ার পরে কিছু যারা সেখানে স্লোগান দিচ্ছিল তাদের সাথে কানেক্ট হওয়া। সেদিন আমার ফিল হয় যে না, এবার কিছু একটা হবে। আর আমরা আগেও তো দেখি যে যতবার আমরা যৌক্তিক দাবির জন্য নামি, এটা কোটা ছাড়াও যা যা ছিল সড়ক আন্দোলন থেকে শুরু করে, প্রত্যেকবার আমাদের গুলি করা হয়, খুন করা হয়, গুম করা হয়। এর আগে যৌক্তিক দাবিগুলো মানা হয় না। তো ফর দ্য ফার্স্ট টাইম আমার ওই দিনই রিয়েলাইজেশন ছিল যে না, এবার কিছু একটা হবে। তো আই হ্যাভ টু বি দ্য পার্ট অফ দ্য প্রোটেস্ট। আবু সাইদ ওয়াজ এ জেনারেল স্টুডেন্ট ফ্রম রংপুর, অ্যান্ড উনার জাস্ট আন্দোলনে আসার একটাই কারণ ছিল, সে গিয়ে এই কোটার জন্য যখন কোটাটা আবার নতুন করে দেওয়া হলো, এই জিনিসটা তার সাথে যায় নাই। তার কাছে জিনিসটা খুবই মনে হয়েছে যে মুক্তিযোদ্ধা কোটায় যদি এত পার্সেন্টেজ থাকে, তাহলে বাকি যারা আছে, যারা গিয়ে লোয়ার মিডল ক্লাস থেকে বিলং করে বা সামথিং, তাদের জন্য এই জিনিসটা খুব বড় একটা ব্যাপার। কিন্তু আমরা দেখতে পারি যে আবু সাইদকে জাস্ট পুলিশ, একটা নিরস্ত্র একটা মানুষ, সে ছিল আনআর্মড, তার হাতে হয়তো সর্বোচ্চ একটা কাঠের কোনো কিছু একটা ছিল, বা সেটাও হয়তো ছিল না। এই মানুষটাকে ওপেনলি দিনে দুপুরে পুলিশ লাইভ রাউন্ড দিয়ে ফায়ার করে যখন একটা নেশনের সামনে কিল করে ফেলে, হত্যা করে ফেলে, আবু সাইদ ভাই যখন শহীদ হয়ে যায়, জিনিসটা আসলে তখন আমাদের মধ্যে একদম পুরো স্পার্ক করে। আমরা যখন শুনি যে আবু সাইদকে হত্যা করা হয়, জাস্ট একটা কোটা আন্দোলনের জন্য একজনের প্রাণ না হয়, এইটা আমরা কেউই মেনে নিতে পারি নাই। যে এইটা সরকারের কোন পর্যায়ে তাদের ক্ষমতা কত বেশি হয়ে গেলে তারা মানুষ খুন করতেছে, নির্বিচারে মানুষ খুন করার পরবর্তীতেও তারা গিয়ে কোনোভাবেই সেটার জাস্টিফিকেশন দিচ্ছে না, জবাবদিহিতা দিচ্ছে না, কোনোভাবে ক্ষতিপূরণ দিচ্ছে না। তাহলে এভাবে আর কত? এরকম তো বছরের পর বছর হয়ে আসতেছে। কেউ কোনো কিছু বলবে, এটা সরকারের পছন্দ হবে না, শেখ হাসিনার পছন্দ হবে না, সে মানুষকে উঠাই নিয়ে যাবে, আয়নাঘরে ঢুকাই দিয়ে দিবে। এবং 16 তারিখে আমাদের ইস্ট ওয়েস্টের রামপুরা এবং ব্র্যাক, দুই ভার্সিটিরই প্রচুর সংখ্যক শিক্ষার্থী মাঠে নামে এবং এটা আরও বড় হয়ে যায় 18 তারিখে। বিশেষ করে 17 তারিখে আমরা দেখি যে ঢাবির উপর চরমভাবে হামলা হয় এবং তাদেরকে হল ছাড়তে বাধ্য করে। ঢাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে হলে ছাত্রদের উপর ছাত্রলীগের কর্মীরা যে নৃশংস হামলা করে হল খালি করে দেয়, এবং হল খালি করে দিয়ে তারা একটা ক্ষমতার একটা মাসেল পাওয়ার দেখাতে চায় যে এখানে আসলে কোনো কিছু বলে লাভ নাই, কারণ ছাত্রলীগ আর আওয়ামী লীগ ছাড়া তো বাংলাদেশে আর কোনো কিছু হবে না। সো ইদার ইউর উইথ আস অর ইউর এগেনস্ট আস, এরকম একটা স্টেটমেন্ট তারা যখন বোল্ডলি দেওয়ার ট্রাই করে, আমাদের তখন আরও বিষয়টা মাথার মধ্যে ঢুকে যে ওরা তো আমারই ভাই, আমারই বোন, ওদের ওপর হলের মধ্যে ঢুকে আক্রমণ করা হচ্ছে উইথ পুলিশ অ্যান্ড জুডিশিয়াল সাপোর্ট অ্যান্ড প্রোটেকশন। যারা
অ্যাটাক করতেছে তাদেরকে প্রোটেকশন দেওয়া হচ্ছে, অথচ প্রশাসনের কাজ ছিল যারা হচ্ছে গিয়ে নির্যাতিত হবে, যাদের উপর অ্যাটাক করা হবে তাদেরকে ডিফেন্ড করা। সেই জিনিসটা যখন করা হয় নাই, ওই দিন রাতে ঢাবি হল খালি হয়ে যাওয়ার পরে 18 তারিখে আমরা সেটার প্রতিবাদ স্বরূপ সবচেয়ে বড় 18 জুলাইয়ে যে প্রাইভেট ইউনিভার্সিটি যেভাবে রেজিস্ট্যান্স গড়ে তোলে সেটা এটার প্রেক্ষিতেই গড়ে উঠছিল, যার প্রেক্ষিতে আমরা 18 তারিখে তখন হচ্ছে 18 তারিখ সকালবেলা আমরা যখন বাসা থেকে বের হই তখনই দেখি আমাদের নেট চলতেছে না, আমরা কারোর সাথে কোনো যোগাযোগ করতে পারতেছি না। তবুও আমরা সবাই আমাদের যে নির্ধারিত সময় ছিল আমরা সেই সময় যাই। আমি আন্দোলনে আসতেছিলাম, আমার আসার পথে হচ্ছে গিয়ে পুলিশের চেকপোস্ট পড়ে, চেকপোস্টটার যাওয়ার সময় ফার্স্ট কোশ্চেনটাই সে চেকপোস্টে আমাকে আস্ক করছে, এই তুই কি ছাত্র নাকি? আমি বলছি হ্যাঁ আমি ছাত্র। ওই কোথায় পড়স? ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। দেখি আইডি কার্ডটা নিছে, আইডি কার্ডের থেকে ফোনের মধ্যে তারা এরকম করে আমার আইডি কার্ডের ছবিটা তুলছে, 2 সাইডের ছবিটা তোলার পরে আইডি কার্ডটা এভাবে করে থ্রো করে আমার দিকে দিয়েছে। সে জোরপূর্বক আমার ফোনটা নেয়, আমাকে গ্যালারিতে নিয়ে ঢুকিয়ে যত ধরনের ব্যাকআপ আছে, ক্লাউড ব্যাকআপ, জিমেইল ব্যাকআপ, মেসেঞ্জার, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, সব জায়গা থেকে যত ক্লিপ ছিল সব কিছু ফোর্সফুলি আমার ওখানে অনস্পট ডিলিট করায়। আধা ঘন্টা ওখানে আমার টাইম ওয়েস্ট হয়। ডিলিট করানোর পরে বলে যে আর কোথাও যাবি না, তোকে যাতে আমি আর না দেখি বলে সে আমার ফোনটা যদিও এভাবে করে ব্যাক করে দেয়, কিন্তু ততক্ষণে আমার ফোন একদম পুরো এটা করার পরে তারা ফ্যাক্টরি রিসেটও দিয়ে দেয় আমার ফোনটা, যাতে করে আমার আবার নতুন করে সব কিছু রিইনস্টল করা লাগে। এবং যাওয়ার পর আমরা যখন শুনতে পারি যে অলরেডি ব্র্যাকের উপরে হামলা হয়ে যায়, তখনও যখন ব্র্যাকের উপর হামলা হয় আমাদের আরও আধা ঘন্টা পরে নামার কথা ছিল ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির, বাট আমরা তখন সংখ্যায় 150 থেকে 200 জন ছিলাম। আমরা এই 150-200 জন মিলে হচ্ছে আমরা ব্র্যাকের দিকে উদ্দেশ্য রওনা দিই এবং ব্র্যাকের সাথে আমরা একসাথে লড়াই করি। যত মানুষ বাড়তে থাকে পুলিশের অ্যাটাক বাড়া শুরু করে। আপনারা হয়তো অনেক নিউজ চ্যানেলে দেখছেন যে লিটারেলি হচ্ছে রাস্তা থেকে টিন নিয়ে মানুষ হচ্ছে দাঁড়ায় নিজেকে শেল্টার দিচ্ছে আর পুলিশের সাথে ফাইট ব্যাক করতেছে। তো ওই টাইমেও আমি ওইখানে আমার অ্যাজমার হিউজ প্রবলেম আছে, তো আমি একদম সামনের দিকেই ছিলাম। সেই হিসেবে হচ্ছে গিয়ে যখন টিয়ার শেল আমার একদম পায়ের সামনে পড়ে, তো আমার তো এক্সপিরিয়েন্স নাই, আমি জাস্ট জানি ব্রিদ ইন করা যাবে না, বাট আমার তখন এমন সিচুয়েশন আমি যদি একবার ব্রিদ ইন না করি তাহলে জানি আমি ওখানে মেবি ডেড। তারপরে আমার ফ্রেন্ডের কাছে আমার ইনহেলার ছিল, বাট ও কোথায় আমি কোথায় আমাদের কারো আইডিয়া নেই, এক একজন এক এক দিকে। আমি কোনোরকম একটা সাইডে যাই, ওখানে কোনো স্মোকেরও কোনো ব্যবস্থা ছিল না, তো তারপরে কিছু মানুষ স্মোক নিচ্ছিল, তখন আমি ওইখান থেকে নিয়ে কোনোরকম একটু নর্মাল হয়ে ব্র্যাকের গেট পর্যন্ত যাই। যাওয়ার পরে দেখলাম আমাদের স্টুডেন্টের একজন ভাইয়া, উনি আরও বাজে অবস্থা, তখন তাকে কিভাবে কি করা যায় ওইটাতে ব্যস্ত হয়ে গেলাম। আর ওই সময় হচ্ছে ছাত্রলীগের 2টা গ্রুপ 2 সাইড থেকে আসছিল, একটা হচ্ছে আবুল হোটেলের সাইড থেকে, আরেকটা হচ্ছে নতুন বাজারের সাইড থেকে, আর পুলিশ তাদের সাথে একদম মানে কি বলবো দুইজনের একটা অ্যালাইনমেন্ট। আমরা তখন ওখান থেকে সরে যাইনি, আমাদের বিভিন্ন ধরনের আমাদের হচ্ছে কিছু ছোট ছোট গ্রুপ ছিল, প্ল্যান ছিল, আমরা চারদিকে রেকি করতেছিলাম, আমরা পরিস্থিতিটা কীরকম হয়, আমাদেরকে অ্যাকচুয়ালিতে এখান থেকে মুভ করে অন্যদিকে যেতে হবে কিনা সেটা দেখতেছিলাম। রামপুরা ব্রিজের এখানে হঠাৎ করে হাতিরঝিলের সাইড থেকে পুলিশ এসে পড়ে, এসে অনবরত গুলি করতে থাকে, রাবার বুলেট, 12 গজের শটগানের যেই বড় ছড়রা গুলিগুলো আছে সবগুলো করতে থাকে, অ্যান্ড অ্যাটলিস্ট 30 to 35 স্টুডেন্টস গট ইনজুর্ড। এই ঘটনা ছিল 18 জুলাইয়ের, যখন ব্র্যাকের উপরে সর্বপ্রথম হামলা হয়, এবং যখন আমরা শুনি আমরা সাথে সাথে ইস্ট ওয়েস্টের যারা ছিলাম এবং আমাদের সাথে ইম্পেরিয়াল কলেজের এবং অন্যান্য কলেজ এবং কিছু ভার্সিটিরও স্টুডেন্ট ছিল যারা আমাদের সাথে যোগ দেয়। আমরা যেয়ে দেখি যে অলরেডি হচ্ছে তাদের উপরে টিয়ার সেল মারছে এবং ওখানে অলরেডি টিয়ার সেলের ধোঁয়ায় থাকা যাচ্ছিল না, এর মধ্যে কিছু তারা রাবার বুলেটও হচ্ছে ব্র্যাকের উপর মারে। পুলিশ অ্যাটাক করলো একদম গেট পর্যন্ত, মানে তারা পারে না ব্র্যাকের গেট ভেঙে ভিতরে ঢুকে যায়, তখন আমরা অনেক হেল্প পাই, ব্র্যাকের ভিতরের দিকে চলে যায়, ব্র্যাকের ভার্সিটির ভিতরে। যখন পুলিশ একটু সরে আসে তখন আমরা আবার বের হই। বের হওয়ার পরে আমাদের হচ্ছে ইম্পেরিয়াল কলেজের জিলুর শেখ একটা আন্দোলনরত শিক্ষার্থী ছিল, লিটারেলি তার চোখে গুলি করা হয়। আমার এই মুহূর্তে মনে পড়ছে না তার ডান চোখ কি বাম চোখ, বাট তার চোখে গুলি করা হয় যত সম্ভব ডান চোখে, আর তাকে আমার সামনে দিয়ে ভার্সিটির ভিতরে নিয়ে যাওয়া হয় ব্র্যাকের। তার চোখ থেকে এমনভাবে রক্ত পড়তেছিল যে ওইখানে অনেকেই মানে সেন্সলেস হয়ে যাওয়ার মতো অবস্থা। তো
এই সিচুয়েশনটাকে কীভাবে কভার আপ দিবে, টিস্যু দিয়ে তার চোখের মধ্যে তাকে ধরে ভিতরে নিয়ে যাওয়া হচ্ছিল, আর রক্ত মানে পুরো শরীর তার ভেজা। I was being shot in my right hand and also on my back. আমাকে ইমার্জেন্সিতে আমার দুটো বন্ধু ধরে নিয়ে ইস্ট ওয়েস্টের ইউনিভার্সিটির ওখানে নিয়ে যায়, নিয়ে ইস্ট ওয়েস্টের মেডিকেল সেন্টার যেটা অস্থায়ীভাবে তখন স্থাপন করা হয়েছিল 18 তারিখেই, ওখানে নিয়ে আমাকে ফার্স্ট এইড দেওয়া হয়। জিলুর শেখের যে অবস্থা, ওনার জন্য আই স্পেশালিস্ট ছাড়া আর কাউকে দিয়ে আসলে সম্ভব না। আনফর্চুনেটলি আমরা কাউকে আনতে পারি নাই, আর তাকে হসপিটালেও পাঠাতে পারি নাই, সে মারা যায় লিটারেলি চোখের সামনে। তারপরে মানে ইস্ট ওয়েস্টে এই নিউজগুলো যায় যে এখানে এরকম অবস্থা ব্র্যাকের সামনে, আমরা অনেকে ইনজিউর্ড, অনেকে জিলুর শেখ নিহত। যে ব্র্যাকের ওখানে জিল্লুর শেখকে গুলি করে মারা হয়েছিল আমাদের পাশে। সো ওই জিনিসটা যখন আমরা দেখছি, তারপরে আর কোনোভাবেই ঠিক থাকা পসিবল ছিল না। সিচুয়েশনটা এত বাজে হয়ে গেছিলো যে একটা মানুষকে জাস্ট মেরে ফেলছে। অ্যান্ড শহীদ জিল্লুর শেখকে আমাদের পাশে তারা আন্দোলনরত অবস্থায় ছিল। আমরা এই গুলিটা আমার গায়ে লাগলে আমি হয়তো ওখানে শহীদ হইতে পারতাম, কিন্তু আমার সাইডে লাগছে। তারপরে ওনারাও আমার ব্র্যাকের ইস্ট ওয়েস্টের যে স্টুডেন্ট, তারাও ব্র্যাকের দিকে আগানোর চেষ্টা করে, বাট পুলিশের সাথে প্রচণ্ড ফাইট ব্যাকের পরে একটা পর্যায়ে আসতে পারে। তো আমরা যাওয়ার পর আমরা সেখানে স্লোগান দিই, তখন পুলিশ কিছুটা পিছু হটে, বাট 15 মিনিট পরে তারা আবার আমাদের উপর হামলা দেয় এবং সেই হামলা বিকাল পর্যন্ত চলতে থাকে। তারপরেও তারা আহত হয় অনেকে। সেই মুহূর্তে আমাদের ইস্ট ওয়েস্টের গেট ছিল বন্ধ, তো আমাদের কিছু শিক্ষার্থী ইস্ট ওয়েস্টকে ফার্স্টে বলে যে গেট খুলে দেন, আমরা শেল্টার নিব। তারপরে না খোলার পরে এক পর্যায়ে গেট ভাঙা হয়, তারপরে তারা খুলে দেয়। ওইখানে গিয়ে একটা মেডিকেল সেন্টার অস্থায়ীভাবে স্থাপন করা হয়, তখন সবাই আসলে ওখানে গ্যাদার করে ট্রিটমেন্ট নেওয়া শুরু করে। আরও বড় কথা হচ্ছে গিয়ে 18 তারিখে এরকম একটা রেজিস্ট্যান্স যখন প্রাইভেট ইউনিভার্সিটি দাঁড় করায় দেয়, শেখ হাসিনা ডিবি, ডিজিএফআই, র্যাব সব বাহিনীকে বলে দেয় যতগুলো প্রাইভেট ইউনিভার্সিটি আন্দোলনরত অবস্থায় আছে সবগুলো প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকে যেভাবে হোক না কেন বাই এনি মিনস নেসেসারি ওদেরকে দলছুট করতে হবে, বের করতে হবে, ওদেরকে এখান থেকে বের করে ছত্রভঙ্গ করে দিতে হবে। হ্যাঁ, টিয়ার সেল, রাবার বুলেট সবসময় তারা আমাদের উপর মানে ক্রমাগত দিচ্ছিল, বাট আমরা সংখ্যায় সেদিন 10,000-এর উপরে ছিলাম, তো তারা আমাদের সাথে পেরে উঠতেছিল না। এবং একটা সময় এমন হয়েছে যখন পুলিশরা বাধ্য হয়, তারা আমাদের ছাদের উপরে আশ্রয় নেয় এবং তাদেরকেও হেলিকপ্টার দিয়ে উদ্ধার করে, এবং পরবর্তীতে সেই হেলিকপ্টার থেকেই সেই গাদ্দারগুলো আবার আমাদের উপর গুলি চালায়। আমাদের যখন আমার থেকেও বেশি ইনজুর্ড কিছু স্টুডেন্ট ছিল, তাদেরকে কারো মাথায় হয়তো লাগছে, কারো হয়তো টিয়ার সেল একদম পুরো মাথায় এসে হিট করছে, কারো গুলিটা একদম পুরো কানে লাগছে, কারো কাঁধে লাগছে। এরকম অবস্থায় যখন ছিল, এদেরকে যখন আমরা চেষ্টা করতেছিলাম যেভাবেই হোক না কেন নাগরিক হসপিটালে নিয়ে যাওয়ার জন্য, নাগরিক হসপিটালের গেটটা ভিতর থেকে বন্ধ ছিল, অ্যান্ড আমাদেরকে জাস্ট একটা শাটারের মতন ওপেন করে বলা হয়েছে, ভাই আমরা তোমাদেরকে নিতে পারবো না, উপর মহল থেকে চাপ আছে, কোনো আন্দোলনরত আহত শিক্ষার্থীদেরকে আমরা চিকিৎসা দিতে পারবো না। আমাকে 10টার দিকে এই বাড্ডা থানার মধ্যে তুলে নিয়ে যায়, আমাকে আমার আব্বু সহ, যে আমি কি আন্দোলনের সাথে সরাসরি জড়িত নাকি, আমি কি সবাইকে উস্কাচ্ছি নাকি, আমি কি এখানে বিএনপির কোনো উদ্দেশ্য করার চেষ্টা করতেছি নাকি। আমি একদম সুন্দরভাবে ডিরেক্টলি আঙ্কেলকে বলি যে না আঙ্কেল, এখানে আমার তেমন কোনো ভূমিকা নেই, আমিও একজন শিক্ষার্থী এবং এখানে কোনো দলীয় কোনো কিছু না, এটা একজনকে তারা হত্যা করছিল, এরপরে আরও 4টা লাশ চলে গেছিলো, আজকে আমাদের কয়েকটা ভাইকে মারা হয়েছে। আজকে সেই 18 জুলাই আমরা আমাদের শহীদ জিল্লুরকে আমরা দেখছি, তার লাশ নিয়ে আমরা গেছি, আমরা এখানে কোটার জন্য নামছিলাম, তবে এখন আমরা চাই যে এই স্বৈরাচারকে আমরা চাই না। আমি সেদিন একদম সামনাসামনি বলি, তবে সে তখন আমাকে ফোর্স করে আমাকে ভয় দেখায়, বলে যে আমাকে গুম করে দেবে। আমার আব্বুকেও বুঝায় যে দেখেন আপনাকে চিনি, আপনার ছেলেকে বুঝান এই আন্দোলন যাতে সামনে না বাড়ে, এরপরে যাতে কেউ কাউকে না উস্কায়, এই আন্দোলন শেষ করে দিবা তোমরা। আমার আব্বু তখন ওখানে আপোষ করে, আমরা কিছু টাকাও দিই, আমাকে অনেক হাতে পায়ে ধরেই আমার আম্মুও কান্নাকাটি করে আমাকে সেখান থেকে নিয়ে যায়। 18 তারিখে ইন্টারনেট বন্ধ করার আগে আমি নিজের ফেসবুক ওয়ালে থেকে #StepDownHasina লিখে একটা পোস্ট দিই, তার আধা ঘন্টার মধ্যে নেটটা খুবই স্লো ছিল, অফ হয়ে গেল। 18 তারিখে এইরকম আহত থাকা অবস্থায় আমার পক্ষে আর সম্ভব হয় নাই। 19 তারিখে আমাদের ইউনিভার্সিটি, যেহেতু ওইখানে আমাদের কি বলবো কারফিউ জারি করা হয়, ভার্সিটি থেকে এককভাবে কোনো কর্মসূচি রাখা হয় নাই সেদিন।
সেদিন যতটুকু জানতাম যে নামাজের পর হচ্ছে মুসল্লিরা যারা আছে বা এলাকাবাসী সবাই বের হবে, তো অ্যাকর্ডিং টু দ্যাট ওইটাই ফলো হয়, ওইভাবে যে যে যার যার এলাকা থেকে বের হয়। 19 তারিখ যখন আসলো ওই দিন ছিল শুক্রবার জুমার নামাজের পরে মেইনলি মাদ্রাসার স্টুডেন্ট, এলাকাবাসী, জেনারেল স্টুডেন্টস অ্যান্ড যত ধরনের সাধারণ মানুষ আছে সবাই রাস্তায় নেমে গেছিল। যদি আমাকে চার্জ করে আমি শো করব যে আমার এটা ইমার্জেন্সি, তো এটার জন্য পারচেস করার জন্য আমি বের হয়েছে। তো সকালে আমি ফার্স্টে বের হই সিচুয়েশন দেখার জন্য যে কী সিচুয়েশন, অ্যাজ আমি হচ্ছে ইনফরমেশনগুলো পাস করতাম। শুধু যারা নামাজ পড়তে গেছিল তখন শুধু তারা না, বাইরে যারা ছিল যারা বাসায় ছিল তারাও বের হয়ে যায়। সবাই অতিষ্ঠ হয়ে যায় এই সরকারের উপর যে কেন বারবার একটা সামান্য একটা কারণ, একটা অধিকারের জন্য কেন বারবার গুলি হবে, এই জন্য সবাই নেমে যায়। সেই দিন 19 তারিখে আমি, আমার আব্বু, আমার আম্মু, আমরা সবাই এবং অন্যান্য যারা ছিল অনেকে এরকম সপরিবারে রাস্তায় নেমে পড়ে। দুইটা রিক্সাওয়ালাকেই সাথে সাথে ফায়ার করা হয়েছে, দুইজন আমার চোখের সামনে পড়লো যাতে দেখলাম। তারপরে এই যে ফায়ারের শব্দ, এটাতে আমার আশেপাশে যারা ছিল একটু দূরে সামনে আসার পর ওইখানেও গুলি করা হয়। অলরেডি যখন ইন্টারনেট ব্ল্যাকআউট করে দেওয়া হয়েছে তখনও সবাই রাস্তায় নামছিল স্বতঃস্ফূর্তভাবে, কেউ তাদেরকে বলেনি, কারণ কিভাবে বলবে, কেউ তো কোঅর্ডিনেট করার সুযোগটাই পায়নি। সবাই তো ইন্টারনেট ব্ল্যাকআউটের এক্সপিরিয়েন্সটা জানে। আমার আফতাবনগর হচ্ছে ইন্টারনেটের সাথে সাথে ডিশের লাইনটাও বন্ধ ছিল। একটা কথা বলে না যে ইন্ডিয়ান ফোর্সও সাথে ছিল, তো ইন্ডিয়ান ফোর্স যে সাথে ছিল এটার প্রমাণ হচ্ছে তারা হিন্দিতে কথা বলতো, জিজ্ঞেস করতো যে আমি কেন বাইরে আছি, আমি কি করতেছি, আমার কাজটা কি। ক্রমাগত দুইটা বিজিবির গাড়ি বনশ্রীর মধ্যে ক্রমাগত যায় এবং প্রত্যেকটা ব্লকের সামনে একটু করে থামায় এবং হচ্ছে গুলি মারে। সেই দিন 19 জুলাই শুক্রবার বনশ্রীতে 20টার উপরে লাশ ফালায়। ওই দিন বাড্ডা, রামপুরা, বনশ্রীতে যেই পরিমাণে কিলিং হয়েছে এটার অ্যাকচুয়াল হিসাব আজকে পর্যন্ত কোনো কমিশন তদন্ত করে বের করতে পারে নাই।